আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ একটা নিউ ভিডিও শুরু করলাম। গত ২ দিন ধরে হচ্ছে আমার জ্বর। এইজন্য হচ্ছে আমি আসলে ভিডিও বানানোর মতো এনার্জি খুঁজে পাচ্ছিলাম না। কথা বলতে ইচ্ছা করতেছিল না। সর্বোপরি মূল কথা হচ্ছে এইটা। মানে ইচ্ছে করতেছিল না যে কোনো বিষয় নিয়ে বা কারো বিষয় নিয়ে কথা বলি বা কথা বলার মতন যে শক্তিটা প্রয়োজন, এনার্জিটা ওইটাই আসলে ভিতরে কাজ করতেছিল না। নিজের মতো করে নিজে সময় পার করতেছিলাম, মেডিসিন নিচ্ছিলাম। তো এখন মোটামুটি জ্বরটা একটু নিয়ন্ত্রণে আছে। আম কি বলে এটাকে? উম নিয়ন্ত্রণে বলতে ভিতরে জ্বর আছে আরকি। মানে বাইরে কপালে-টপালে মাথাটা গরম আছে, শরীরটা ঠান্ডা হইছে আরকি। তো গতকালকে ভিডিও শেয়ার করিনি আপনাদের সাথে। তো ভাবলাম আজকে একটু কথা বলি আপনাদের সাথে। আ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হইলো আমার এক চাচা, যিনি হচ্ছে মোস্ট পপুলার বর্তমানে যে চাচা, তার একটা আ বৈশিষ্ট্য আছে যেটা আমরা কখনোই কাউকে বলি নাই বা বলার প্রয়োজন মনে করি নাই কখনো। কারণ আমাদের মনে হইতো যে আহ এটা তার বৈশিষ্ট্য বা এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন নেই। এটা আমি বা আমরা সবাই ভাবতাম। হ্যাঁ? যার জন্য কখনো তার বিষয় নিয়ে ওইভাবে কোনো কথা বলি নাই। বলার প্রয়োজন মনে হয়নি। বাট আজকে এই সময় আইসা মনে হইলো যে আসলে মে হয় না? একটা জিনিস ছাড়া আরেকটা জিনিস অসম্পূর্ণ থাকে। সবসময় কিন্তু বরাবর। প্রত্যেকটা আম জিনিস একটার সাথে আরেকটা সম্পর্কিত। আ তেমনই আ তার একটা ছেলে আছে। সেই ছেলের সাথে মানে ছেলে সম্পর্কে কথা বলতে যায় তার বৈশিষ্ট্যটা চলে আসলো। যে আমার ওই চাচার বৈশিষ্ট্যটা এইরকম যে, যে যখন তার ফরে থাকবে বা তাকে সহযোগিতা করবে, তার যেটা প্রয়োজন সেটা তাকে দিবে, খুব হাতের কাছে আইনা দিবে। মানে তার পরিশ্রম করতে হবে না সোজা কথা। হ্যাঁ? তার পরিশ্রম করতে হবে না। আ তখন হচ্ছে সে ওই জিনিসটা লুফে নেয় এবং আ ওই মানুষটার পক্ষে যেয়ে যা কিছু করতে হয়, সেটা হোক পরিবারের বিপক্ষে যাইয়া, হোক নিজের মানুষদের বিপক্ষে যাওয়া, হোক দুনিয়ার বিরুদ্ধে যাইয়া, মানে সে তার জন্য করে। আবার এমনও না যে খুব বেশি সময় ধরে মানে তুমি আম আমি তাকে দিছি, তার প্রয়োজন মিটাইছি, সে অল টাইম আমার পক্ষেই থাকবে। এট দ্য সেম টাইম ওই মুহূর্তে যদি তার থেকে বেশি কেউ দেয়, অন্য আরেকজন দেয়, আবার সে ঠিক ঘুইরা ওই মানুষটার পক্ষে চইলা যাবে। সে হচ্ছে এইরকম মানুষ, আমার এই চাচা। আমি এটা ভাবতাম যে এই বৈশিষ্ট্য শুধুমাত্র তার মধ্যেই আছে। কিন্তু এই বৈশিষ্ট্য যে তার ছেলে সন্তানদের মধ্যেও আছে, সেটা আমার জানার ছিল না। আমি সেটা আসলে কখনোই জানি নাই, কখনো জানতামও না, কখনো ভাবিও নাই এই বিষয়টা। যে আসলে আম আম বাবা যেরকম হয়, সন্তানদের এরকমই ঐরকমই হইতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। মানুষ পরিবেশের সাথে সবকিছু আ গ্রো করে। প্রত্যেকটা আমি এটা আসলে পার্সোনাল ওপিনিয়ন আমার। আমি এটা ভাবতাম যে আ একটা বাচ্চা সে যে পরিবেশে থাকবে, সে ওই পরিবেশ অনুযায়ী বড় হবে। সে কখনোই আম ইয়া ছোটবেলায় শুনছে বা জেনেটিক যে একটা ব্যাপার থাকে সেটা তার মধ্যে চলে আসবে এটা আমি কখনো ভাবিনি। এটা হচ্ছে বাস্তব সত্যি। আর আমাদের ফ্যামিলি বলতে আমার বাপ, চাচা, খুড়া যারা আছে আরকি, ভাই, কাজিন যারা আছে এদের মধ্যে ছেলেদের এটা জেনেটিক প্রবলেম। এটা আ আমি এখন ফিল করি, বিশ্বাস করি যে এটা একটা জেনেটিক প্রবলেম যে আমাদের ফ্যামিলির, আমাদের বংশের ছেলেদের কখনোই পরিশ্রম করে কাজ করতে ভালো লাগে না। আ নিজের পরিবারকে চালানোর জন্য পরিশ্রম করে সে কিছু করবে। আ বা নিজের ছেলে সন্তানের সুখের জন্য পরিশ্রম করে সবকিছু দিয়ে দিবে। এই জিনিসটা তাদের কখনোই ভালো লাগে না। সেম জিনিসটা আমার বাবাদের ছিল, বাপ-চাচাদের ছিল। এখন আবার আমাদের ভাইদের মধ্যে চলে আসছে। আম আবার হচ্ছে নেক্সট হয়তো পরবর্তী প্রজন্ম ভাইদের ঘরে যে ছেলে সন্তানরা হইছে, হয়তো তাদের মধ্যেও এটা চলে আসবে কোনো না কোনো ওয়েতে। আবার দ্য সেম টাইম যেটা হইছে, মেয়ে যারা আছে তারা তার বাবার বাড়ির ফ্যামিলিকে প্রচুর পরিমাণ ভালোবাসে।
বাবার বাড়ির পরিবারের জন্য নিজের সর্বস্ব দিয়া ট্রাই করে যে বাবার বাড়ির মানুষগুলো যেন ভালো থাকে, সেটা ভাই হোক, বাবা হোক, মা হোক, যারা আছে এভরিথিং সবাই যেন ভালো থাকে। এটা মেয়েদের ক্ষেত্রে হয়। আহ, তার মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে আমার ওই চাচার মেয়েটা, ও শুধু ওর সংসারটাকে ভালোবাসতো। সংসারের জন্য ও এমনও সময় গেছে ফুল ফ্যামিলির বিরুদ্ধে চলে গেছে। নিজের বাবা বলেন, মা বলেন, চাচা খুড়ারা বলেন, সবার বিরুদ্ধে চলে গেছে। ও ওর মতন করে জীবন পার করতেছিল, আর আমাদের ফ্যামিলির সবাই এটা ওইভাবে মাইনাও নিছিল। কারণ প্রত্যেকটা মানুষ আমরা সবাই চাই যে আসলে মেয়েরা যেন ভালো থাকে। আর আমরা যারা আছি বোনরা, তারা বলতাম যে আমার বোনটা যেন ভালো থাকে। এই ভাবনা থেকে আমরা কখনোই এই বিষয় নিয়ে কোনো কথা বলতাম না। কখনোই কোনো কিছু নিয়ে অভিযোগ ছিল না যে এটা কেন হচ্ছে না, এটা কেন করতেছে না, বা এটা করা উচিত, এটা হওয়া উচিত। এই অভিযোগগুলো কখনো ছিল না, কখনো করিও নাই। তো এখন যে জন্য কথা বলতে আসলাম সেটা হইলো, আমার ওই ভাই কিছু মানে বাবার সেই রাস্তাটা ধরেই হাঁটছে যে আমি তোমাকে কিছু টাকা দিলাম, টাকার বিনিময়ে তুমি এর বিরুদ্ধে এই কথাগুলো বলবা, মানে অন্যকে খুশি করার জন্য আসলে। তা আমি কখনো এটা ভাবি নাই যে একটা মানুষকে টাকা দিলে সে নিজের কাজিন মানে চাচাতো বোন যে কথা, আমার কাছে মনে হয় নিজের বোন একই কথা। তো বোনের বিরুদ্ধে যাইয়া একটা কথা বলছে বা বলে দিছে। তখন আমার কাছে মানে আমি যখন এটা শুনলাম যে আসলে এটা যা শুধুমাত্র টাকার জন্য হয়েছে, সে টাকার জন্য এটা করছে, আমি তো পুরো আকাশ থেকে পড়লাম। মানে শুধুমাত্র 11,000 টাকার জন্য সে একটা ফ্যামিলির, তারই ফ্যামিলি, তারই রক্ত, তাকে অপমান করার কথা অন্য একটা থার্ড পার্টি, যে আমাদের ফ্যামিলির সাথে সম্পর্কিত না, যে আমাদের সাথে কোনোভাবে সম্পর্কিত না, তার কাছে বলে দিল যে এটা সেটা আপনারা ইয়াটা শুনলেই বুঝতে পারবেন। আমি যেহেতু আপনাদের টাইটেলে দিয়েই দিছি যে কি যেন কল রেকর্ড ফাঁস করলাম, যেহেতু এটা আমি দিয়ে দিছি তার মানে কল রেকর্ডটা অবশ্যই আমার কাছে আছে। আমি জাস্ট তাকে ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে আসলে এইটা কেমন, এটা কি জন্য হয়েছে। তো তখনও নিজের মুখেই স্বীকার করলো যে আসলে কোত্থেকে কি হয়েছে, কেন হয়েছে। অবাক করা বিষয়। আর এখন আমার মনে হচ্ছে যে ওই ছেলের, আমার ওই কাজিনের বাবা যেটা করছে সেটাও হয়তো সেম কারণেই করছে, কোনো না কোনোভাবে। সেটা এখান থেকে না হয়েছে, অন্য জায়গা থেকে হয়েছে, কোথাও না কোথাও থেকে হয়েছে। হ্যাঁ, সেটা কোথা থেকে হয়েছে আমি সেটা হয়তো এখন বলতেছি না, বা হয়তো কখনো বলবো না, প্রয়োজনও পড়বে না হয়তো বা বলার। কিন্তু বিশ্বাসটা তৈরি হয়ে গেছে যে আসলে এদের দ্বারা সব কিছুই সম্ভব, এরা আসলে সব কিছুই করতে পারে টাকার জন্য। এদের কাছে শুধুমাত্র নিজের মানুষ ছাড়া, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, মানে একই ফ্যামিলি। যেমন আমার কাছে আমার ভাই বড়টা বিল্লাল, আমার ভাই ছোটটা বাবু, আমি এবং আমার মা, এটা যেমন একটা পরিবার। এদের সাথে জড়িত আছে কে? এদের সাথে জড়িত আছে আমার আমার বড় ভাইয়ের একটা বউ, দুইটা বাচ্চা, আবার আমার ছোট ভাইয়ের একটা বউ, দুইটা বাচ্চা। এই হচ্ছে পরিবার, এটা হচ্ছে আমার সম্পূর্ণ একটা পরিবার। যেহেতু বাবা নাই, বাবা গত হয়ে গেছেন, তাই বাবাকে নিয়ে বললাম না কিছু। এইটা মনে হলো যে আসলে এইটাই পরিবার, এর বাইরে যারা আছে তারা আসলে পরিবারের মধ্যে পড়ে না হয়তো বা। আমি এত বছর ধরে এইটাই ভাইবে আসছি যে পুরোটা মিলায় একটা পরিবার। কারণ এই যে এত বড় হয়েছি, আমরা কখনো দেখি নাই আমার বাপ চাচারা একটা ভাই আর একটা ভাইয়ের সাথে তর্ক বিতর্ক করছে, কখনো দেখি নাই। একজন বললো আরেকজন চুপ করে ছিল, কেউ কখনো কাউকে অসম্মান করে কথা বলেনি। তো ওই জিনিসগুলো আমাদের মধ্যে ছিল, আমাদের বন্ডিং বন্ডিংগুলো খুব ছিল। একজন আরেকজনের সম্পর্কে যদি মনে করেন কোনো খারাপ ধারণা থাকতো, বাট যখন আমরা সবাই একত্রিত হইতাম তখন আমাদের মতো ভালো সম্পর্ক বা মিষ্টি যে একটা
সম্পর্কের মধ্যে যে একটা সৌন্দর্য থাকে, এটা আমাদের ফ্যামিলির মতো অন্য কোনো ফ্যামিলিতে আমি দেখি নাই। আমার সাদা চোখে দেখা আমি দেখি নাই কখনো। আমরা এক একটা চাচাতো ভাই বোন একজন আরেকজনকে যে পরিমাণ ভালোবাসি বা ভালোবাসতাম, এখন তো সেই ভালোবাসাটা নাই আসলে। ভালোবাসতাম, এটা অন্যান্য ফ্যামিলিতে আমি খুব কম দেখছি। মানে অন্যান্য ফ্যামিলিতে খুব ছোট ছোট বিষয় নিয়ে অনেক বড় বড় ঝামেলা হয়ে যেত, বাট এই জিনিসগুলো কখনই আমাদের ফ্যামিলিতে আমরা দেখিনি। সেজন্য আমাদের ফ্যামিলি নিয়ে আমরা অনেক বেশি গর্ব করতাম। মানুষের কাছে অনেক বেশি হয় না ই করা, হাইলাইট করা, যে আমার পরিবার এরকম, আমার পরিবার মানুষ মানুষকে এইরকমভাবে ভালোবাসে, আমার পরিবার মানুষ মানুষকে একজন অপরজনকে এইভাবে রেসপেক্ট করে। এই জিনিসগুলো আমাদের মধ্যে ছিল, বাট এই রিসেন্ট ঘটনাতে সেটা আপনাদের সামনে একদম টোটালি চলে আসছে অপোজিট যেটা সেটা। আর এই অপোজিটটা কেন আসছে সেটাও মনে করেন যে খুব বাজেভাবে আসছে। ঠিক আছে, এটা আসার কথাই ছিল না। আমি সব সময় এটা ভাবছি, আমি কিন্তু অনেক বেশি গিল্টি ফিল করছি, আমার ভিতর অনেক বেশি গিল্টি কাজ করছে যে আসলে আমি ভাতিজি হয়ে আমার চাচা যে কথা বাবা একই কথা, তার এত বড় একটা ক্ষতি করে দিছি। সেই জায়গা থেকে আমার মানে গিল্টি ফিলের জায়গা থেকে মানে আমি অনেক বেশি লজ্জিত ছিলাম। প্লাস হচ্ছে আমি তার কাছে মাফ চাওয়ার মতো ইন্টেনশন নিজের ভিতরে তৈরি করছি যে আমার অবশ্যই উচিত তার কাছে মাফ চাওয়া, যেহেতু সে আমার মার কাছে মাফ চাইছে ফোন করে, আমার উচিত তার কাছে মাফ চাওয়া। তো সেই জন্য হচ্ছে আমি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করছিলাম যে তারা যদি আসে, আমি তো ওই বাড়িতে হয়তো বা আর নাও যেতে পারি, আর গেলেও সেটা কতদিন পরে কবে সেই ব্যাপারে কিন্তু জানি না। ঠিক আছে, তো এই জন্য ভাবছিলাম যে তারা যদি আমাদের এখানে আসে, বা যেহেতু তার মেয়ের শ্বশুর বাড়ি আমার মামার বাড়ি একই বাড়ি, ওইখানে যদি কখনো দেখা হয় তার কাছে মাফ চাই নিব, এরকম একটা মনস্থির করছিলাম। আর তার ফোন নাম্বার আমার কাছে নাই, আমার ওই চাচার কথা বলতেছি, চাচার ফোন নাম্বার আমার কাছে নাই যে আমি তাকে ফোন করে বলবো। তো ঠিক সেই মুহূর্তে আইসা দেখলাম যে তারই ছেলে আমাকে নিয়ে টাকার বিনিময়ে অন্য একজন মানুষের কাছে, অন্য একজন মানুষ বলতে কি একটা রোস্টারের কাছে, একটা রোস্টার ওকে কিছু টাকা দিছে, 11,000 টাকা দিছে। সেই টাকার বিনিময়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলছে। আর সেটা আমার কাছে অনেক বেশি ঘৃণিত মনে হয়েছে। আর এরপরে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বলবেন যে আমার আসলে কি করা উচিত। আমি আমি আসলে ওদের সাথে আমি আমি যে নিজে নিজে মনস্থির করলাম যে আমি মাফ চাইবো বা যাই করব। আমি আমার চাচাকে ট্রিটমেন্টের জন্য সামথিং কিছু টাকাও দিছিলাম, সেটা খুবই সামান্য, তবে দিছিলাম। আমার যতটুকু ওই সময় যতটুকু ছিল সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী আমি তাকে দিছিলাম। এটা আরও কয়েকদিন, প্রায় পাঁচ ছয় দিন আগের ঘটনা বলতেছি। 5-6 দিন বা 7 দিন আগে আমি হচ্ছে আমার ওই কাজিনের কাছে তার বাবার জন্য একদম সামান্য কিছু টাকা দিছিলাম, যে চাচারে দিস আর বলিস যে সে যেন কিছু খায়, যেহেতু তার ট্রিটমেন্ট হয়ে গেছে, ট্রিটমেন্টের জন্য তার টাকার প্রয়োজন নাই, ট্রিটমেন্টও করেই দিছে একজন। তো এখন যেটা প্রয়োজন তার দুর্বলতা কাটাইতে হবে, সে যেন সুস্থ থাকে, সেটার জন্য তো ও তাকে খাওয়ার জন্য জাস্ট একদম সামথিং কিছু অ্যামাউন্ট দিছিলাম। আমার মনে হয়েছে যে আসলে এটা আমার দায়িত্ব। আমি কিন্তু আমার ফ্যামিলির কারোর সাথে পরামর্শও করি নাই, আমার মা বলেন ভাইরা বলেন তাদের কারোর সাথে পরামর্শও করি নাই যে আমি এটা দিব কিনা বা এটা আমার দেওয়া উচিত কিনা। তারা যখন জানলো আমি দিছি, তখন আমার বলতেছে যে তোর আসলে এত প্রেম কই থেকে আসে। আমি সিরিয়াসলি বলতেছি, মানে আমাকে কে কিভাবে নেয়। এখন তো আমার একটা একদম বাজে ফেস চলে আসছে সবার সামনে। এখন আমি নিজেকে যতই প্রুফ করার চেষ্টা করি না কেন, সেটা হয়তো ওইভাবে প্রুফ হবে না। হ্যাঁ, তবে যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমার কথাগুলোকে বিশ্বাস করবে, বা তারা এটা ভাববে যে হ্যাঁ মেয়েটা যেটা বলছে সেটা ঠিক। যাই হোক, কারো কথায় কোনো কান না দিই, ভালো থাকি আমরা সবাই। আর আপনারা ভয়েস কলটা একটু শোনেন।
রেকর্ডিং, ভয়েস রেকর্ড। হ্যাঁ, তোর একটা কথা জিজ্ঞেস করার জন্য ফোন দিছিলাম, বুঝছস? তোরে একটা কথা জিজ্ঞানোর লেগে ফোন দিছিলাম। মানে তুই তো এখন বড় হইছিস না? তুই এখন বড় হইছিস না? বললাম তুই এখন বড় হইছিস না? বড় দুনিয়া সম্পর্ক তো বুঝোস না? মানুষের মানসিকতাও বুঝোস। আচ্ছা, এই যে তুই যে একজনের কাছে ফোন, মানে একজন তোর ফোন দিছে, সেই ফোনের মধ্যে তুই যে বললি যে আমি তোর বোনের ছোটবেলা থেকে হিংসা করি, এটা কেন মনে হয়েছে তোর যে আমি তোর বোনের হিংসা করি? আচ্ছা, তোর এইসব কথা বলছিলাম, বললেন টাকা মানে প্রথমে দিয়েছে তাই দিয়ে এইসব কথা বলছে। তো তারপর যখন ভিডিওটা আসছে আমি মানে সে যে রোস্টিং করে আমি আসলে জানি না, বুঝছেন? এই যে কথা বলতে বলছে ওইভাবে তার কথা মতে বলছিলাম। একটা মহিলা তোর ফোনে মানে তোর টাকা দিল, কেন দিল সেটা তুই তার জিজ্ঞেস করবি না? আর টাকার বিনিময়ে তোর, আচ্ছা, টাকার বিনিময়ে তোর বোন সম্পর্কে তোর একটা কথা কইতে কইলো আর এটা তুই কইয়া দিলি, এটা বিষয়টা কেমন হলো না? আপু ঠিক আছে টাকা দিয়া বুঝছেন ওরকম শুরু হয়ে গেছে। আচ্ছা, তোর এই নাম্বারটা ওই রোস্টারের কাছে কেমনে গেছে, কে দিছে? তুই তোর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না, তোর তোর নাম্বারও কোনো জায়গায় শো করে না, তাহলে তোর নাম্বারটা ওই রোস্টারের কাছে কে দিছে? ফেসবুক থেকে নিতে আপু, বুঝছো? ফেসবুক থেকে করে তারপর বিশ্বাস তুই শিওর ফেসবুক থেকে নিছে? তুই কি শিওর ফেসবুক থেকে নিছে? ফেসবুকে এর উপরে প্রথম বললাম যে আপনি তো আমার সাথে প্রতারণা করেন, ঠিক আছে? এইসব কথা নিয়ে আপনি বলে হ্যাঁ তারপর আমি ছেড়ে দিলেন। যাই হোক, আমার আসলে কোনো কিছু বলার নাই, ঠিক আছে? আমি জাস্ট এতটুকু বলার জন্য তোর ফোন দিছিলাম যে আসলে এমন কি আছে সাথী যেটার জন্য আমার সাথীরে হিংসা করতে হইব? এমন হইতো যে সাথী যে ছেলেরা পছন্দ করে আমিও সেম ছেলেরই পছন্দ করি, এরকম কিন্তু কোনোদিনও হয় নাই। সাথী পছন্দ করতো আমার মামতো ভাইরে, আমি পছন্দ করতাম অন্য আরেকজনরে। আবার এমন হইতো যে ও আমার সাথে থাইকা আমার সাথে চইলা ও আমার থেকে অনেক হাই লেভেলের কোনো পোলারে বিয়া করে ফেলাইছে, তাইলে আমার একটা হিংসার একটা বিষয় থাকতো। ভাই, আমি যার কাছে বিয়ে বসছিলাম ওই বেটা, ওই ও যার কাছে বিয়ে বসে তার 5 বার কিনতেও পারতো, 5 বার বিক্রিও করতে পারতো, সে কোয়ালিটির ছেলে ছিল। তাহলে ওর আমি কেন হিংসা করবো? হিংসা করার কোনো কারণ নেই। সাধারণ জ্ঞান যদি খাটাস তাহলে অটোমেটিক বুঝা যাবে যে আসলে আমার আপার মধ্যে এমন কি ছিল যে শারমিন আপা আমার বোনের হিংসা করবো। সৌন্দর্য ক্ষণিকের, তার বোন হয়তো আমার থেকে একটু ফর্সা সাদা, আর কোনো কিছুই আমার থেকে বেশি নেই, তাহলে এইটার জন্য আমার ওর হিংসা করতে হবে কেন? আর ওর থেকে সুন্দর মেয়েকে আমাদের ফ্যামিলিতে আর নাই? তিশা আপা, সাবিনা, তারপরে সাইমা, রিমা, ওরা সবাই সাথীর থেকে অনেক গুণ বেশি সুন্দর। ওদের সাথে কেন হিংসা করলাম না? ওরা তো কোনোদিন এই কথা বলতে পারলো না। তোর বোন আমার কাছে ছিল, এই কারণে তোর বোনের লাগে আমি হিংসা করে লাইছি। যাই হোক ভাই, তোর আমার আসলে কিছু বলার নাই। আমার হাসি পাইছে কথাটা শুই না,
মানে আমি যে কষ্ট পাইছি এরকম না, আমার হাসি পাইছে যে আসলে সবুজ যারা আমি ভাবতাম একটা ব্রিলিয়ান্ট পোলা, ও দুনিয়া সম্পর্কে বুঝে, মানুষ চিনে, মানুষের সাথে কথা বললে বুঝতে পারে যে কোত্থেকে কি হইতেছে বা তার দ্বারা কি সম্ভব। আমি ভাবতাম এটা যে তুই আসলে জিনিসগুলো বুঝোস, অথচ মানে আসলে দেখলাম যে না, তুই এগুলো বুঝোস না। তোর মানুষ যেটা বলে, মানুষ না, তোর ফ্যামিলি তোর যেটা বলে সেটা তোর কাছে শেষ শেষ কথা। যদি এরকম হইতো না যে মানুষ ফ্যামিলির কথা সবসময় চিন্তা করবো বা ফ্যামিলি যেটা বলে সেটাই সত্যি, তাহলে না কোনোদিন এই সাথী আমাদের কাছে 5-7 বছর থাকতেই পারতো না। কারণ কি জানো, এই সাথী যখন আমাকে বাড়িতে আইছে তখন এই সাথীরে আমি এনকারেজ করছি আমার মার বিরুদ্ধে যাইয়া, যে তুই স্কুলে ভর্তি হবি, তুই পড়াশোনা করবি, কারণ আমি তোর আপন, আমি তোর রক্ত। আমার মা তোর আপন না, কারণ আমার মা তোর রক্ত না। ও আমার মা, সে আমার জন্ম দিছে, তোর জন্ম দেয় নাই, সে তোর ভালো চাইবো না। এই কথা বইলা সাথীরে কইছি স্কুলে ভর্তি হইতে, সাথী স্কুলে ভর্তি হয় না, ওর পড়াশোনা মাথায় ঢুকে না, ও পড়াশোনা করবো না, ও পড়াশোনা বুঝে না। ওর এখন যে বয়স, এই বয়সে যদি ক্লাস 1-এ ভর্তি হয় ও লজ্জা পাইবো, অনেক অজুহাত দেখাইয়া ও স্কুলে ভর্তি হয় নাই। আর আমরা কোনোদিন কেউ ওরে বলি নাই কোনোদিন চাকরি করতে। ও নিজে চাকরি করছে নিজের পছন্দ অনুযায়ী, নিজের মতন করে লাইফ চালাইছে, সেখানে আমাদের হিংসারও কোনো কিছু নাই। আর ও আমাদের কোনো দিক দিয়ে কোনো ক্ষতিও করতে পারে না। আর আমরা মনে হয় না যে জানা সত্ত্বেও সুস্থ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে কোনোদিন সাথে কেউ ক্ষতি করছে আমাদের ফ্যামিলি থেকে অন্তত পক্ষে। আবার কি করলি, শারমিন আপা কখনোই চায় নাই মিলনের সাথে আমার বোন সংসার করুক। তোর বোন যদি মিলনের লাগে সংসার করে, আমার ক্ষতি কি? আমার কোনো ক্ষতি আছে? মিলন কি আমার বয়ফ্রেন্ড? মিলন আমার ভাই, ছোট ভাই। ও তো আমার বয়ফ্রেন্ড না যে জেলাসি কাজ করব। যাই হোক ভাই, যেটা ভালো মনে করছোস, যেটা আমার সম্পর্কে তোদের চিন্তা ভাবনা ছিল সেটা প্রকাশ পেয়েছে, আর কিচ্ছু না। তুই বা তোরা, আমি ভাবতাম যে আসলে অন্তত পক্ষে এই ফ্যামিলির মধ্যে একটা ছেলে আছে যে বুঝে মানুষ কি জিনিস, এটা বুঝে। কিন্তু তুইও যে বুঝোস না এটা আমি জানতাম না। যাক, ভালো থাক। আইস বাসায় আইস। সর্বশেষ স্বাস্থ্য ভাই, কিচ্ছু বলার নাই তোরে। আমাকে সমস্যা কি জানোস? আমাকে সমস্যা হচ্ছে আমরা রক্তের অনেক বেশি প্রায়োরিটি দিই, রক্তের অনেক ভালোবাসি। এটা হচ্ছে আমাকে সমস্যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, ভালো থাক। আইস বাসায় আইস।